আমার কলেজের বন্ধু অনিকের মধ্যপ্রদেশের প্রদীপপুর নামে একটা জায়গার একটি মেয়ের সঙ্গে বিবাহ ঠিক হয়। আমরা বরযাত্রী লোকেরা সেই দিন সেখান থেকে বাড়ি ফিরতে কেউ পারিনি। সেখানে আমাদের থাকার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছিল। আমি দেখি সেখানে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী। আরে অত কথার কি আছে, কাছে আসুন। এরপর আমি নিজেকে আর স্থির রাখতে পারলাম না। এরপর ঘর অন্ধকার করে দিলাম। আমি দেখলাম সেই মেয়েটির জায়গায় একটি কঙ্কাল বিছানার ওপর শুয়ে আছে। আমি সেই ঘরের সামনে এসে পৌঁছালাম যেখানে আমার বন্ধুরা সবাই মিলে কথা বলছিল, কিন্তু তখন আমি যা দেখলাম তাতে পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি দেখলাম আমারই মতো একজন সেই গল্পের আসরে বসে আছে। আমার মনের মধ্যে প্রশ্ন হতে লাগলো, তাহলে আমি কি বেঁচে নেই, নাকি এটা অন্য কেউ? এরপর আমার মনের মধ্যে অনেক প্রশ্ন হতে থাকে। আমার এটাও মনে হতে লাগে, আমি কি দূর থেকে ভুল দেখছি? তখন আমি সাহস করে তাদের সামনে যেতে থাকি। কিন্তু সামনে গিয়ে আমি দেখলাম যে আমারই মতো দেখতে একটি ছেলে সেখানে আমারই জায়গায় বসে আমার বন্ধুদের সাথে কথা বলছে। আমি দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। এরপর ঘরের আলো হঠাৎই যেন কমে এলো। আমি দেখতে পেলাম যে সেখানে আমার বন্ধুর জায়গায় সব কঙ্কাল বসে আছে, যা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। তারা তখন ভয়ঙ্কর হাসি হাসছিল। আমি আর এক মুহূর্ত স্থির থাকতে পারলাম না, সেখান থেকে দৌড় লাগালাম। এরপর আমি বাইরে আসতেই আমি দেখলাম যে সেখানে আমার বন্ধু সুদীপ্ত দাঁড়িয়ে আছে, যে আমাকে বলল, কিরে ভাই, তুই এত হাঁপাচ্ছিস কেন? শোনা, তোর সাথে আমার কিছু কথা আছে। আমার জানিস, এখানে একটা মেয়েকে খুব পছন্দ হয়ে গেছে, আর মেয়েটারও আমাকে পছন্দ হয়ে গেছে। ও তো আমাকে ওর কাছেও ডাকছিল। ভাই, তোর আবার এখানে কাকে পছন্দ হলো? তুই এখানে ভাই কাউকে পছন্দ করিস না, এখানে কোনো কিছু ঠিক নেই। কিছু করার নেই ভাই, এখন তো আমি ওর হয়ে গেছি। ওর থেকে আমি আর কোনোদিনই নিজেকে সরাতে পারবো না। চল ভাই চল, তোকে আমি দেখাবো মেয়েটাকে। এরপর সুদীপ্ত আমাকে একটি ঘরে নিয়ে গেল। ভাই, ওই দিকে দেখ, ওই মেয়েটার কথাই বলছি, যাকে আমার এত পছন্দ হয়েছে। মেয়েটার চোখের দিকে তাকা, ওর চোখের দিকে তাকালে আলাদা একটা ভালোবাসা মনে আসে, মনটা যেন শান্তিতে পরিপূর্ণ হয়। আমি দেখলাম সেখানে তো সেই মেয়েটাই দাঁড়িয়ে আছে যাকে একটু আগে আমি দেখেছিলাম। সে কোনো মানুষ ছিল না, সে তো একটা কঙ্কাল ছিল। কি বাবু, তখন যে পালিয়ে গেলেন, আমার থেকে পালানো কি এতই সস্তা? ভাই, তুই এর ব্যাপারে কি জানিস? ওর ব্যাপারে আমার জানার কি আছে? ওকে তো আমি দেখতেই পাচ্ছি নিজের চোখে। তুই জানিস এই মেয়েটা আসলে কোনো মেয়ে নয়, এ তো একটা কঙ্কাল, এ বেঁচে নেই রে। তুই একে কেন পছন্দ করেছিস? হ্যাঁ, আমি জানি তো ও বেঁচে নেই, আর আমরাও তো বেঁচে নেই। এরপর আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কারণ তখন আমি দেখলাম সেখানে আমার বন্ধু সুদীপ্তের জায়গায় একটা ভয়ঙ্কর লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। এবার বিশ্বাস হলো তো ভাই? দেখ, আমার মাথাটাই অর্ধেক হয়ে গেছে, আর দেখতে পাচ্ছিস আমাকে? এবার বিশ্বাস হলো তো আমিও বেঁচে নেই। আমি প্রচন্ড দৌড় লাগিয়ে বিয়ের বাড়ির সেই নিচের ঘরে এসে পৌঁছালাম। আমি দেখলাম সেখানে বিয়ের বাড়ির সবার মুখে একটা যেন দুঃখের ছাপ, যেন কিছু একটা হয়েছে। এরপর আমি তাদের কথাগুলি মন দিয়ে শুনছিলাম।
আমার 4টি বন্ধু এইভাবে প্রাণ হারালো, আর আমরা এখানে চুপচাপ বসে আছি। আমি এখন এদের বাড়ির লোকে কি জবাব দেব? আপনারা কেন কোনো ব্যবস্থা এখনো নিচ্ছেন না? ভাই, আজ তোর বিয়ে, আজ তুই এখানে থাকিস না। ভাই, আজ তোর বউয়ের সাথে থাকার কথা। আজকের দিনে তোর এসবের মধ্যে থাকা উচিত না। তুই ঘরে যা, আমরা এসব ব্যাপার কি দেখে নিচ্ছি। জামাই, আমি জানি তোমার সাথে যা হয়েছে তা অনেক খারাপ হয়েছে, কিন্তু কিন্তু আমাদের বাড়ির লোকেরও তো ক্ষতি হয়েছে। আমরা আমরা এই ব্যাপারটা দেখে নিচ্ছি জামাই। জামাই, আমি জানি তোমাদের সাথে যা হয়েছে তা অনেক খারাপ হয়েছে, কিন্তু কিন্তু আমাদের কি করার আছে? আমাদের লোকের সাথেও তো এমন ঘটনা ঘটেছে, আর আমরা সত্যি জানতাম না এরকম একটা খারাপ ঘটনা ঘটবে আজকের দিনে। আমরা গভীরভাবে দুঃখিত। আমাদের একজন লোক তো পুলিশ ডাকতে গেছে। এরপর আমি দেখলাম সেখানে একজন বাবাকে একটি লোক নিয়ে এসেছে। এরপর আমি সেই বাবার মুখে সমস্ত ঘটনাটি শুনতে লাগলাম। এই জায়গাতে খুবই অভিশপ্ত। এই জায়গাতে কেন বিয়ের বাড়ির আয়োজন করা হয়েছে? আপনার তো ঘোর অমঙ্গল করে ফেলেছেন। কিন্তু বাবা, এই জায়গা যে অভিশপ্ত তা তো আমরা কোনোদিনও জানতামই না। এই ব্যাপারে কোনো কিছু আমাদের কেউ বলেনি কখনো। কেন এই জায়গা এত অভিশপ্ত বাবা? আমাদের সবকিছু খুলে বলুন। আজ থেকে 10 বছর আগের ঘটনা। আমাদের এই গ্রামে জমিদার বাড়ির একটি মাত্র মেয়েকে দেখতে অত্যন্ত সুন্দরী ছিল। নাম ছিল রেশমি। সে নিজের সম্বন্ধে এতটাই অহংকারী ছিল যে সে সব সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রশংসা করত। তার মতো সুন্দর এই গ্রামে আর 2টি মেয়ে ছিল না। কিন্তু এই মেয়ের একটি দুর্বল জায়গা ছিল। সেই গ্রামেরই একটি ছেলেকে খুবই ভালোবাসত। চাই না, আমার থেকে বেশি সুন্দরী এই পৃথিবীতে আর কেউ আছে? তুমিই বলো আয়না, বলো 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 আয়না, বলো। জানি আয়না, তুমি কিছুই বলতে পারবে না, কারণ আমার মতো সুন্দরী তো কেউই। আমি একটা কথা জানতে চাই, রেশমি, তুই এইভাবে আর কটা সম্বন্ধ না করে দিবি? তুই কেন এদেরকে পছন্দ করে উঠতে পারছিস না? এদের মধ্যে কি এমন খারাপ আছে? বাবা, আমি সুন্দরী, আমাকে সবাই পছন্দ করতে পারে, কিন্তু তুমি জানো তো আমি পলাশকে ভালোবাসি, আর আমি বিয়ে করলে পলাশকে বিয়ে করব। কিন্তু ওই ছেলের সঙ্গে আমি তোকে কিছুতেই বিয়ে দেব না। ওই ছেলে মোটেই ভালো নয়। আমি নিজে খোঁজ নিয়ে দেখেছি, ওই ছেলেটা একটা স্বার্থপর ছেলে। ওই ছেলে কোনো মেয়ের জন্য ভালো হতে পারে না। বাবা, তুমি ভুল জানো, পলাশের মতো ভালো ছেলে কেউ হয় না, আর আমি পলাশকে ভালোবাসি, এটাই যথেষ্ট, তাই না? আমি এটাও বলে রাখলাম বাবা, পলাশের সাথেই তোমাকে আমার বিয়ে দিতে হবে বাবা। তুমি আমায় সত্যি ভালোবেসে থাকো। আমি তোর ভালো চাই মা, তাই তোকে এতগুলো কথা বলছি। তুই আমার কথা শোন নাই তো, তুই অনেক বড় ভুল করবি। না বাবা, বিয়ে করলে আমি পলাশকেই বিয়ে করব, আর নয়তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে মা, তোর যখন এত ইচ্ছে, মনে রাখিস আমি তোর কথাই এই বিয়েতে রাজি হয়েছি। তোকে আমি অনেক ভালোবাসি মা, আমি তোর ভালো চাই। তুই ভালো থাকিস বিয়ে করে, এটাই আমি চাই। এরপর ওই মেয়ের সাথে ওই ছেলের সম্বন্ধ ঠিক করা হয়। ছেলেটি সেই বাড়িতে আসে। এরপর তার বাবা মার সামনে সেই ছেলেটি তাকে কথা দেয় বিয়ে করবে বলে। পলাশ, তুমি জানো তো আমার জন্য পাগল এই গ্রামের সব ছেলেরা, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি না। আমি তোমায় ভালোবাসি, আর তাই তোমায় বিয়ে করছি। পলাশ, তুমি আমায় কোনোদিনও ঠকাবে না তো? তুমি আমায় সারা জীবন ভালোবাসবে তো? সেরকম মনে হলে তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। আমাকে কেন বিয়ে করছো? আর আমার জন্য কেনই বা অপেক্ষা করে বসে আছো তুমি? তুমি সুন্দর, তোমাকে তো অন্য ছেলেরাও পছন্দ করবে, তাই না? পলাশ, এইভাবে বলো না পলাশ, আমি বাবাকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি শুধু তোমায় ভালোবাসি বলে। তুমি এইভাবে বলো না পলাশ। আরে না না, তোমার সাথে এমনি মজা করলাম, তুমি আবার কিছু মনে করো না। আমার হবু বউয়ের সাথে একটু তো এরকম মজা করতেই পারি। এরপর সেই মেয়েটির সাথে সেই ছেলেটির খুব ধুমধাম করে বিবাহ ঠিক হয়। বিবাহের দিন সারা জমিদার বাড়ি বিশাল আলোয় সাজানো হয়েছিল। অনেক লোকজন এসেছিল। মেয়েটি ঘরে বসে সাজগোজ করছিল, আর তার পাশে সেই গ্রামের ছিল কিছু কিছু বউ বসেছিল, যারা তাকে অনেক ভালো ভালো কথা বলছিল, আর যা শুনে মেয়েটি অত্যন্ত লজ্জা পাচ্ছিল। এরপর ঘটল এক বিপত্তি। কিছুক্ষণ পরে তার বাবা এসে তাকে এমন এক কথা শোনালো, যা শুনে মেয়েটি সম্পূর্ণ ভেঙে পড়ল। তার বাবা তাকে জানালো সেই ছেলে তার মেয়েকে বিয়ে করতে আসেনি। সেই ছেলে সেই গ্রাম ছেড়ে অন্য কোথাও নিরুদ্দেশ হয়ে গেছে।
আর এই কথা শুনে তার মেয়ে অত্যন্ত ভেঙে পড়ে। সেই কথা শুনে সেই মেয়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকে না, সে এক দৌড়ে পালিয়ে যায়। শোনা যায় সে নাকি এক গভীর জঙ্গলের দিকে ছুটে গেছিল, আর তারপর তার খোঁজ পায়নি কেউই। কিন্তু তার সাথে যে কি এমন ঘটেছিল আজ পর্যন্ত তা সবার কাছে অজানা। এই ঘটনার পরে সেই জমিদার আর তার গিন্নি কিছু বছর পরে এই পৃথিবী ছেড়ে চলে যান, আর তারপর থেকে এই বাড়ি অভিশপ্ত। এই বাড়ি বিয়ের বাড়ির জন্য ভাড়া দেওয়া হলো। এই বাড়িতে আজ পর্যন্ত কোনো মেয়ের বিয়ে হলে সেই মেয়ে সুখী হয়নি, অথবা তার সাথে কোনো কিছু ঘটনা ঘটেছে। সেই সব কথা শোনার পরেই আমি সাহস করে সেই ঘরের দিকে দেখতে যাই, সেই লাশগুলিকে। আমি সেই ঘরে ঢুকে দেখতে পেলাম যে সেখানে 6খানা লাশ সাদা কাপড়ে ঢাকা ছিল। কোনো লাশেরই মুখ দেখা যাচ্ছিল না, সবকটাই তো সাদা কাপড়ে ঢাকা ছিল। কিন্তু হঠাৎই আমি যা দেখলাম তাতে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমার আর বুঝতে অপেক্ষা লাগলো না, একটা লাশের সাদা কাপড়টা আস্তে আস্তে সরে যাচ্ছে, আর আমি দেখতে পেলাম সেখানে তো আমারই লাশ ছিল।